কে প্রিভিয়াস যে অধিবেশনটা হয়েছে সেখানে বলে দিয়েছিলাম যে আপনারা সায়েন্সের যে লক্ষণতত্ত্ব নিয়ে যে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে আমরা একটা গ্রুপ ডিসকাশনের মতো করে আলোচনা করব। তো আমি একটু প্রথমে সাইফুর রহমান, ডাক্তার সাইফুর রহমান, আপনাকে একটু বলতে চাচ্ছি যে আপনি এটা পড়েছেন কিনা বা পড়েছেন না, স্যার সরি ভালো সরি। পড়ছি স্যার, আপনি ভালো করে পড়ছি স্যার। হ্যাঁ সরি, পড়ছি স্যার, দেখছি স্যার ভালো করে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, নাসিরউদ্দিন, ডাক্তার নাসিরউদ্দিন, আপনি কি দেখেছেন? স্যার আমি সবগুলো দেখতে পারি না, 6-7টা দেখেছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে শুরু করে দিই। আমি চাচ্ছি যে আপনারা সেদিন তো বলেই দিয়েছিলাম যে আপনারা আলোচনা করবেন, সেখানে যদি কোনো গ্যাপ থাকে আমি বলে দেবো। এমনি আমি আজকে একটু কথা কম বলতে যাচ্ছি কারণ আমার গলাটা বসে আছে তো। আজকে সারাদিন আবার ক্লাস নিয়েছি, গলাটা একদম ভেঙে গেছে। এই একটু রেস্ট নেওয়ার কারণে একটু ডেভেলপ হয়েছে, বাট বেশিক্ষণ কথা বলাটা একটু ঝামেলাই হবে। আমি আপনাদের কথাগুলো শুনি আর সেখান থেকে যদি কোনো ক্লারিফিকেশনের দরকার হয় তারপরে আহ মানে সেটা ক্লারিফিকেশন করে দিব। আর সাইফুর রহমান, জি স্যার, আপনি তাহলে আপনার, আমি একটু বলি স্যার। হ্যাঁ আপনি যে লক্ষণগুলো বলবেন সেটা শিরোনামটা আগে বলবেন যে এই লক্ষণটা নিয়ে আমি কথা বলবো, তারপরে ধীরে 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 আপনি যে যতগুলো বলতে পারেন বলতে থাকেন। ঠিক আছে, ওকে। জি স্যার, একটু শর্ট করেই বলি। তাহলে সিমটোমোলজি স্যার, এখানে লক্ষণ অনেকগুলো আছে, তারপরে আমি একটা একটা করে বলি। এগুলো আসলে লক্ষণগুলো আগে বলি। সাবজেক্টিভ, অবজেক্টিভ সিমটম, কমন সিমটম, আনকমন সিমটম, কমপ্লিট সিমটম, ইনকমপ্লিট সিমটম, সিপ সিমটম, কনকমিটেন্ট সিমটমস, রিসেন্ট সিমটম, ওল্ড সিমটম, তারপরে প্যাথোনোভিক সিমটমস, কিনোট সিমটমস, ডিটারমিনেটিভ সিমটমস, বেসিক সিমটমস, অ্যাক্সেসরি সিমটম, রিকারেন্ট সিমটম, জেনারেল সিমটমস, ইলিমিনেটিভ সিমটমস, পিরিয়ডিক্যাল সিমটম, প্যাথোলজিক্যাল সিমটমস, আর হলো প্যারাডক্সিক্যাল সিমটমস। এগুলো ব্যাপারে স্যার আমি একটু কথা বলবো। তো একটু শর্ট করেই বলি স্যার, একটু বাইরে যাব শুনতে শুনতে আপনার লেকচার। তো একটু সাবজেক্টিভ সিমটম, যে সিমটম গুলা রোগী নিজে বুঝতে পারে, এগুলোকেই আমরা সাধারণত সাবজেক্টিভ সিমটম বলবো। কিন্তু সব সিমটমেই আবার রোগী অনেক সময় বুঝতে পারবে না। সাবজেক্টিভ সিমটম অনেকগুলো রোগী বুঝতে পারবে না। যেমন রোগী যদি ঈর্ষাকাতর হয় তাহলে কিন্তু সে নিজে বুঝতে পারতেছে না, সেটা আবার অন্য একজন বুঝতে পারে, চিকিৎসক বা অন্য কেউ বুঝতেছে। এক্ষেত্রে এটা একটা মিক্স ধরনের সিমটম হয়ে যাবে। অবজেক্টিভ সিমটম, যেটা রোগীও বুঝতে পারবে, আবার বাইরের থেকেও চিকিৎসক বা অন্য কেউ দেখতে পারবে, সেটা হলো অবজেক্টিভ সিমটমস। কমন সিমটমস, এটা হলো যে সাধারণভাবে একটা রোগে দেখা যায় সকল রোগীর মধ্যেই দেখা যায়। যেমন জ্বরের মধ্যে সবাই মাথা ব্যথা হবে, একটু শরীর ম্যাচ ম্যাচ করবে, এইটা হলো কমন সিমটমস। কিন্তু আনকমন সিমটম কোনটা? দেখা যাচ্ছে যে পিপাসা পাইছে কিন্তু পানি খাওয়ার ইচ্ছা নাই, এটা হলো আনকমন সিমটমস। মানে একদম এক্সেপশনাল, যে যেটা ঘটার কথা সেটা ঘটতেছে না। এই ক্ষেত্রে আমরা এটাকে আনকমন সিমটম বলবো। এবং এই সিমটমস গুলাকে এই ওষুধ নির্বাচনে খুব গুরুত্ব দেওয়া হয়। এগুলোকে স্ট্রাইকিং সিঙ্গুলার বা সিমটমও বলে, যে এই সিমটম গুলা হয়তো ওষুধ নির্বাচনে খুব বেশি সহযোগিতা করে। আবার এরপরে এসেছে কমপ্লিট সিমটম। কমপ্লিট সিমটম হলো যে সিমটম গুলাতে একটা লক্ষণের পরিপূর্ণভাবে প্রকাশ পায় তার। যেমন একটা লক্ষণ প্রকাশ পাইতে গেলে কিছু, যেমন আমরা যখন অ্যাপ করছিলাম তখন দেখছিলাম যে স্থান লাগবে, যে ওই মানে তার প্রবলেমটা কোথায়, তার সেন্সেশনটা কি রকম, তারপরে হেরাস বৃদ্ধি, এগুলো হলো একটা কমপ্লিট লক্ষণের পূর্বশর্ত। যদি এগুলো অনুপস্থিত থাকে, তার মধ্যে দেখা গেল যে স্থান যে আছে কিন্তু তার হয়তো হেরাস বৃদ্ধিটা বোঝা যাচ্ছে না বিভিন্ন কারণে, তখন এটাকে আমরা ইনকমপ্লিট সিমটম বলে। মানে যে সিমটমটা স্থান, অনুভূতি, হ্রাস বৃদ্ধি বোঝা যাবে না, এর মধ্যে কোন একটা অনুপস্থিত থাকবে, সেটাকে আমরা ইনকমপ্লিট সিমটম বলবো। আর এরপরে হলো সিপ সিমটম, যে রোগী আমাদের কাছে যে প্রবলেম নিয়ে আসবে সেইটাকে আমরা প্রধান লক্ষণ বলবো। কিন্তু সবসময় আমরা এইটাকে রোগী যেটা বলবে সেটার উপরে ভিত্তি করে আমরা চিকিৎসা করতে পারবো এমনটা বোঝা যাবে না। কারণ রোগী হয়তো আপাতত যেটা নিয়ে এসছে আমরা সেটাকে হিসাবের মধ্যে লিখতে পারবো, কিন্তু সেটাকে আমরা তার ওষুধ নির্বাচনের প্রধান হিসেবে, মানে লক্ষণ হিসেবে নিতে পারবো না। আর কনকমিটেন্ট লক্ষণ হলো যে একটা লক্ষণের সাথে আর একটা লক্ষণ আসবে, কিন্তু এই লক্ষণগুলা ওইটার সাথে রিলেশন থাকবে না। যেমন মিন্সের সময় মাথা ব্যথা হয়, দেখা যাচ্ছে যে এটা হওয়ার কথা না, যে মিন্সের সাথে
তার মাথা ব্যথার কোনো সম্পর্ক নাই, তারপরে ঘটতেছে, যে সহগামী লক্ষণ, এই তার বাহ্যিকভাবে কোনো মানে সম্পর্ক নাই কিন্তু ঘটে যায়, এরকম লক্ষণগুলোকে আমরা কনকমিটেন্ট লক্ষণ বলবো। এরপরে আসতেছে রিসেন্ট সিমটম। রিসেন্ট সিমটম বলতে যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে লাস্ট পর্যায়ে যে সিমটম গুলা দেখবো সেটাকেই আমরা রিসেন্ট সিমটম বলবো। রিসেন্ট সিমটম এইটা হলো যে রোগী, আমরা এটা রোগীটাকে তার অসুস্থতাকে ধরতে সহযোগিতা করবে, কারণ রিসেন্ট সিমটমটা অনেক চেঞ্জ হয়ে আসবে। একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেখা যায় প্রথম যে সিমটমটা থাকবে সেটা থাকবে না, কিন্তু এটা আমাদেরকে আপাতত ভাবে বিবেচনায় রাখতে হবে। আর ওল্ড সিমটম হলো যে একটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে প্রথম যে তার যে রোগটা বিকাশের ক্ষেত্রে, বিকাশের প্রথম দিকে যে সিমটম গুলা ছিল সেইটাই হলো তার প্রাথমিক বা ওল্ড সিমটম। এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়, যে সে হয়তো কোনো ওষুধ সেবন করলে এলোপ্যাথিক হোক বা হোমিওপ্যাথিক হোক, এগুলো চেঞ্জ হয়ে আসে, এটা পাওয়া বল মুশকিল। তো তাই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমেই। আর হলো কিনোট সিমটম হলো যে এটা কিনোট মধ্যে এটা এমন একটা সিমটম যেটা অন্যান্য সূত্রকে এক সূত্রে, অন্যান্য সিমটম গুলোকে এক সূত্রে গাঁথবে এবং এইটা ওষুধ নির্বাচনের একদম সহায়ক, মানে একদম প্রধান লক্ষণ হিসেবে বা নির্বাচন করা যাবে, যে এই একটা ওষুধেই অনেক সময় একটা সিমটমে একটা ওষুধকে নিয়ে আসবে। ডিটারমিনেটিভ সিমটমও এরকমই, যে স্ট্রাইকিং, সিঙ্গুলার, আনকমন, পিকিউলিয়ার যে লক্ষণগুলো আছে এগুলোকে ডিটারমিনেটিভ, মানে ওই সিমটম গুলো থাকলেই আমরা ওই ওষুধটা ধরতে পারবো আর কি। আর বেসিক সিমটম গুলা হলো কমন সিমটমের মতোই, নির্দিষ্ট রোগে দেখা যাবে যে ওই কমন সিমটমে আমরা বলতে পারি যে এটা দেখা যাবে যে ওই একটা নির্দিষ্ট রোগে সকল রোগীর মধ্যে যেগুলো দেখা যাবে এটা হলো ওই কমন সিমটমই বলা যায় বেসিক সিমটমটা। আর অ্যাক্সেসরি সিমটম হলো যে যখন দেখা যাবে যে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এটা রোগীর লক্ষণ না কিন্তু ওষুধের লক্ষণ, ওষুধ প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ প্রয়োগে যদি সাদৃশ্যতা না আসে, আবার দেখা যাচ্ছে যে মাত্রা বা শক্তি একটু হ্রাস বৃদ্ধি হয়েছে, এই ক্ষেত্রেও যে অতিরিক্ত সিমটম গুলা দেখা যায় এটাকে আমরা অ্যাক্সেসরি সিমটম বলবো। আর রিকারেন্ট সিমটম হলো যে সিমটম গুলা বারবার ফিরে আসে, কিন্তু এটা এই রিকারেন্ট সিমটম এবং পিরিয়ডিক্যাল সিমটম যদিও বলা যাচ্ছে যে কাছাকাছি, কিন্তু রিকারেন্ট সিমটমের সময়টা, ডিউরেশনটা এরকম পিরিয়ডিক্যাল সিমটমের মতো হবে না। পিরিয়ডিক্যাল সিমটমে যে যে অসুখের যে অসুস্থতার যে এটা একটা নির্দিষ্ট সময় সময় আসবে, কিন্তু রিকারেন্ট সিমটমের ক্ষেত্রে সেই ডিউরেশনটা ঠিক থাকবে না। পিরিয়ডিক্যাল সব 7 দিন, যেমন পিরিয়ডিক্যাল সিমটমের ক্ষেত্রে আগে যে রকম রোগগুলো ছিল টাইফয়েড, এটা আগে নাকি ওই দেখা যায় 7 দিন 10 দিন পর পর আসতো, নির্দিষ্ট সময় পর পর, কিন্তু রিকারেন্ট সিমটমে সেই টাইম ডিউরেশনটা ঠিক থাকবে না আর কি। আর পিরিয়ডিক্যাল সিমটমে সেই ডিউরেশন ঠিক থাকবে, যদিও এখন বলা হয় যে বিভিন্ন ধরনের টিকা তারপরে এলোপ্যাথিক ওষুধের কারণে এটা ঠিক থাকে না, তাহলে মূলত এটা ঠিক থাকার কথা আর কি। আর জেনারেল সিমটম হলো যে একটা রোগীর এই জায়গাটা আমি একটু বলে দিই, এক মিনিট এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এই জায়গাটা একটু অস্পষ্টতা আছে, তো আমার মনে হয় যে আপনি সুন্দরই মানে খুব সুন্দরভাবে বলতেছেন। রিকারেন্ট মানে হচ্ছে যে মানে পুনরায় আবির্ভাব, মানে পুনরায় আসা। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু ওষুধ লক্ষণে বা কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা লক্ষণ হিসেবে দেখব যে তার আমাশাটা ছিল, তো আমাশাটা সেরে যাওয়ার পরে দেখা গেল যে তার হয়তোবা গা ব্যথা তৈরি হলো। গা ব্যথাটা সেরে যাওয়ার পরে হয়তোবা তার অন্য একটা রোগ তৈরি হলো। হয়তোবা তার দেখা যাচ্ছে যে ব্রণ উঠলো। এই যে দেখা যাচ্ছে যে এই যে ৩টা ঘটনা বা ৩টা লক্ষণ আমি পরপর দেখলাম। তো শেষেরটা শেষে যাওয়ার পরে আবার প্রথম থেকে শুরু হয়েছে। মানে মনে হচ্ছে যে ৩টা লাইট আছে। ১ম লাইটটা বন্ধ হয়েছে, দ্বিতীয়টা জ্বলে উঠেছে। দ্বিতীয় লাইটটা বন্ধ হয়েছে, তৃতীয়টা জ্বলে উঠেছে। তৃতীয়টা বন্ধ হওয়ার সাথে, সাথে আবার ১টা জ্বলে এসেছে। মানে আমরা রাস্তার যে লাইট গুলো দেখি না? যে একটা বন্ধ হলো তো আরেকটা জ্বলে উঠলো। অর্থাৎ এটা ঘুরে ফিরে ওই ৩টার মধ্যে বা ৪টার মধ্যেই মানে আসতেছে। এটা হচ্ছে রিকারেন্ট। আর আ এই পিরিয়ডিক্যাল হচ্ছে সিজনাল, মানে একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে তার প্রতি বছরই জ্বরটা হয়। অথবা দেখা যাচ্ছে যে শীতকাল আসলেই তার চর্মরোগটা আবির্ভাব হয়। একটা নির্দিষ্ট আ সময় ধরে এটা আসে। তো আপনি এটাই বোঝাতে চেয়েছেন। আমার মনে হলো যে আপনাকে একটু জাস্ট সাপ্লিমেন্ট করি। থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তীগুলো জি স্যার। আলোচনা করেন।
স্যার জেনারেল সিমটমটা বলতে আমরা বুঝি যে রুগীর মানসিক এবং শারীরিক মিলে যে কনস্টিটিউশনটা আছে, সেই যে সার্বিক লক্ষণটা এটাই বুঝবো যে এর মধ্যে ফিজিক্যাল জেনারেল আসতে পারে, আবার মেন্টাল জেনারেল আসতে পারে। ফিজিক্যাল জেনারেল বলতে তার যে শরীরের গঠন, তারপরে তার মানে আমরা বাহ্যিক ভাবে যে কনস্টিটিউশনটা দেখি তার গঠনগত, এটা হলো ফিজিক্যাল জেনারেল। আর মেন্টাল জেনারেল ক্ষেত্রে তার উইল, আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরি আসবে। আমরা সব সময় যে আমরা মেন্টাল জেনারেলটাকে প্রাধান্য বেশি দেবো, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ফিজিক্যাল জেনারেলে বেশি প্রাধান্য দিতে হবে। যেমন একজন রুগী ওয়ান সাইডেড হয়ে গেছে, তার ফিজিক্যাল লক্ষণগুলো পাওয়া যাচ্ছে না, তখন আমরা ফিজিক্যাল জেনারেল দেখেই ওষুধ নির্বাচন করতে পারবো। আর আচ্ছা, এই জায়গা একটু বলে দিই। এই জায়গাটা কেন বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমরা যখন কনফার্ম একটা ওষুধ সিলেকশনের দিকে যাব, তখন এই জেনারেল সিমটমের দামটা খুবই বেশি। মানে আমি আপনাদের লক্ষণ তত্ত্ব কেন পড়তে বলেছি তার বেসিক জায়গাগুলো কিন্তু এই জায়গায়, যে আমরা যখন দেখব যে জেনারেল সিমটম গুলো পেয়েছি, আবার ওই যে কনকমিটেড সিমটম পেয়েছি, কমন সিমটম পেয়েছি, আনকমন, এই যে যে যত প্রকার সিমটম পেয়েছি, একটা রোগী তো আমাদের কাছে অনেক সিমটম দেয়, কিন্তু আমরা রেপার্টরি করার ক্ষেত্রে কি এই 50টা 60টা 100টা সিমটমকে আসলে আমরা বিবেচনা করব, কোনটাকে কম গুরুত্ব দিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব? এই জিনিসটা বোঝার জন্যই কিন্তু আমি এই ক্লাসটাকে রেখেছি, যে রেপার্টরি যখন আমরা করতে যাব, মনে করে যে একটা কেস টেকিং নেওয়া হলো, সেখানে 50টা সিমটম আমরা পেয়ে গেছি, বাট এই 50টা সিমটমের মধ্যে কোনটাকে আমি এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরবো, যে কোনটাকে খুব বেশি গুরুত্ব দিব, তখন আমাদের কিন্তু এই জেনারেল সিমটম, অর্থাৎ যেটা ফিজিক্যাল জেনারেল বলছি বা মেন্টাল জেনারেল যেটাকে বলছি, এই জায়গাটা হলো যদি সুস্পষ্টভাবে রোগী মানে উল্লেখ করতে পারে যে আমার মানে আত্মহত্যার এই মানে ইচ্ছাটা আমার অনেক দিন ধরেই, এখন কিন্তু আমি মানে সিদ্ধান্তের দিকে যাচ্ছি যে আমি আমি আর বেঁচে থাকতে যাচ্ছি না, আমার নানান ধরনের পারিবারিক সমস্যা, শরীরের সমস্যা, আমার বেঁচে থেকে লাভ কি, পরিবারের উপর বাধা বা মানে বোঝা হয়ে লাভ কি, এই যে সুস্পষ্টভাবে একটি সিমটম হলো, এক হচ্ছে যে মানে সিমটমের ক্লারিটি, মানে পরিষ্কার ভাবে রোগী বলতেছে। আরেকটা হলো যে এটা আপনারা খেয়াল করেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে রোগী পরিষ্কার ভাবে একটা সিমটম দিচ্ছে, এটার গ্রেড কিন্তু মানে একেবারে ফার্স্ট গ্রেডের সিমটম, যে পরিষ্কারভাবে সিমটমটা দিচ্ছে। আর দ্বিতীয়ত কথা হলো যে এটা রোগীকে প্রতিনিধিত্ব করছে কোথায়, একেবারে মানসিক স্তরে প্রতিনিধিত্ব করছে, যা মানুষকে মানে আমরা তো বলি যে মানসিক স্তরের লক্ষণ বা মানসিক লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। মানসিক লক্ষণটা তাও কি কোথায়, মানসিক লক্ষণের সবচেয়ে উঁচু জায়গাটায়। তাহলে আমরা যখন কেস টেকিং করব, তখন আমরা কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে মানসিক লক্ষণের উঁচু লেভেলে যে জায়গাগুলো আছে, যে তার মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, উইল, এই জায়গা থেকে আমরা কোনো সুস্পষ্ট লক্ষণটা পাই কিনা। যখন আমরা সুস্পষ্ট লক্ষণটা পেয়ে যাব, এই লক্ষণটাকে কিন্তু আপনার বেসিক হিসেবে নিতে হবে। এই যে এই লক্ষ্য আপনি মানে যতগুলো ওষুধই সিলেকশন করেন, যেখানে এই মানে এই লক্ষণটার ওষুধ যদি কভার না করে, তাহলে সেই ওষুধটা কিন্তু আসবে না। এইটা হলো বোঝার একটা জায়গা। সুতরাং আমি জেনারেল সিমটমের ক্ষেত্রে মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। যে রোগী বলতেছে যে আমি পানি তো রাত্রেবেলা না খেয়ে তো থাকতেই পারি না, আমি 4-5 বার উঠে উঠে পানি খাই। তাহলে এই যে রাত্রেবেলা সে যে পানি খেতে চায়, এটা তো ফিজিক্যাল জেনারেল একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। অথবা পানি পিপাসাই বেশি, তার রাত দিন 2টা মিলে পানি পিপাসাই বেশি, সেটা আরো আরো গুরুত্বপূর্ণ, যে সেটা টোটাল মানে টোটাল সময়টাকে কভার করছে, যে তার পানি পিপাসাটাই বেশি। তো এই যে জায়গাটা, যে মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল, অর্থাৎ রোগীর ক্ষেত্রে জেনারেল সিমটমটা কিন্তু আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা রোগীর ক্ষেত্রে মানে ফিজিক্যাল জেনারেলের সুস্পষ্ট 3-4টা লক্ষণ পেয়ে গেলাম, মেন্টাল জেনারেলের সুস্পষ্ট 3-4টা লক্ষণ পেয়ে গেলাম, তখন কিন্তু আমার কিন্তু কেস টেকিং করাটা খুবই ইজি হয়ে যায়। যেখানে আমার রোগ কি হয়েছে সেটা নিয়ে ভাবারই দরকার হয় না। এই ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল এবং পিকিউলার সিমটম 2-4টা নিয়ে মোটামুটি 10-12টা সিমটম দিয়েই কিন্তু আমি মানে বিশেষ করে সফটওয়্যার দিয়ে আমি কিন্তু ওষুধের সিদ্ধান্তে চলে আসতে পারি। তারপরে যখন দেখবো যে 5-6টা ওষুধ আমার কাছাকাছি চলে আসছে, তখন কিন্তু আরো ছোটখাটো 2-একটা প্রশ্ন করলেই কিন্তু রোগীর চিত্রটা পরিষ্কারভাবে চলে আসবে। এই বেসিকটা নেওয়ার জন্যই মূলত আপনাদেরকে এই মানে লক্ষণ দত্তের এই মানে ভিডিওগুলো আমরা দেখতে বলছি। তো আপনি খুব সুন্দরভাবে বলেছেন, বাকিগুলো একটু আপনি আপনার মতো করে বলেন, তারপরে আমি আবার সাপ্লিমেন্ট করে দেবো। হ্যাঁ, শুরু করেন। তারপরে স্যার হলো প্যাথোলজিক্যাল যে সিমটম, সেটা হলো যে প্যাথোলজি বলতে আমরা বুঝি যে একটা মানুষের শরীরে
বাহ্যিকভাবে টিস্যুর যে পরিবর্তনগুলা হয় এবং এটা হার্মফুল টিস্যুর পরিবর্তনকে যখন একটা বাহ্যিক লক্ষণ প্রকাশ করে সেটাই আমরা প্যাথোলজি বলি। আর প্যাথোলজিক্যাল জেনারেল বলতে যে ওই সিমটমটা যদি তার সার্বিকভাবে প্রকাশ পায়, স্যার বলছেন যে মানুষের দেখা যায় ছোট ছোট টিউমার হয়, টিউমার গুলো কয়েকটা শরীরে 10টা-15টা হলো, তো সবগুলো একই ধরনের, এরকম যে প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো আসবে যে সবগুলাই প্রায় কাছাকাছি লক্ষণের, সেটাই হলো প্যাথোলজিক্যাল জেনারেল হিসেবে উনি গণ্য করছেন। আর হলো আচ্ছা, এখানে প্যারাডক্সিক্যাল একটু সিমটম। কারেকশন দিই, একটু কারেকশন করে দিই। প্যাথোলজিক্যাল সিমটমটা মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ কেন? কারণ এটাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা প্রভাব বিস্তার করে। আম যখন একটা রোগীর ক্ষেত্রে প্যাথোলজি তৈরি হয় তখন কিন্তু ডোজ সিলেকশনের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিই যে প্যাথোলজি যত খারাপ পর্যায়ের দিকে যাবে তত কিন্তু আমরা লোয়ার ডোজের দিকে চলে আসবো। যদিও মানে আমরা নসোডের ক্ষেত্রে আবার এটা আবার অন্যভাবে চিন্তা করা হয়। কিন্তু নসোড ছাড়া অন্য যে ওষুধগুলো আছে, নসোড ছাড়া আরো কিছু ওষুধ আছে যেমন ফসফরাস, তারপর হচ্ছে মেডোরিনাম, তারপর ল্যাকেসিস, এগুলো আবার মানে নিম্ন শক্তিতে ব্যবহার করা বিপজ্জনক বা ঘন ঘন ব্যবহার করা বিপজ্জনক। কিন্তু এখন দেখছেন যে আপনি একটা ক্যান্সারের রোগী পেয়েছেন বা আপনি একটা মানে কিডনি মানে ক্রিটিক্যাল একটা রোগী পেয়েছেন বা এই যে স্টোন হয়ে গেছে, এইসব জায়গায় কিন্তু আপনার প্যাথোলজি তৈরি হয়ে গেছে। তো প্যাথোলজি যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু আমাদের মানে ওই যে সায়েন্সের যেটা সায়েন্সের সেদিন প্রশ্ন করেছে খুব লোয়ার ডোজে করতে হয়। দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে 30-এর নিচেও চলে আসার দরকার হতে পারে। মানে যেটা আমরা ওই যে আহ ওই যে দশম শক্তিতে, হুম, দশম শক্তির যে ওষুধগুলো না সেগুলো আমরা ব্যবহার করতে, যে 3x 6x 12x এরকম। হ্যাঁ, তো এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করি। অর্থাৎ প্যাথোলজিক্যাল সিমটমটা কিন্তু আমাদের ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিমটম হিসেবে বিবেচিত হয়। আরেকটা বিষয় হলো প্যাথোলজিক্যাল যে জেনারেল যেটা বলছেন এইটার ব্যাখ্যাটা হলো এরকম যে আমার একটা প্যাথোলজিক্যাল সিমটম যদি মানে শরীরের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। মনে করেন যে আমার ব্রণ হয়েছে, একনি যেটাকে আমরা বলি, যে আমার ব্রণটা হয়েছে মুখেও হয়েছে, সেটা আমার কিন্তু পিঠেও হয়েছে বা পেটেও হয়েছে, তাহলে একই প্যাথোলজি যখন আমার ডিফারেন্স প্লেসে হচ্ছে তখন কিন্তু সেটাকে প্যাথোলজিক্যাল জেনারেল সিমটম হিসেবে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি শুরু করেন আবার নেক্সটটা। প্যারাডক্সিক্যাল সিমটম এটাও আমরা ধরতে পারি যে আনকমন সিমটমের মতো, যে ওই পিপাসা আছে আবার পানি খাইতে চাচ্ছে না, এরকম আর কি, যেটা হওয়ার কথা সেটা নেই, এটা প্যারাডক্সিক্যাল সিমটম, ওটা আনকমন সিমটম আর কি, এটাও গুরুত্ব অনেক। কিন্তু এর মধ্যে আবার কিছু আছে যে আমরা এটাকে অপোজিট সিমটম হিসেবেও যদি বলি, তাহলে অপোজিট সিমটমটা এর থেকে একটু ভিন্ন। যেমন দেখা যায় যে কিছুদিন কনস্টিপেশন আবার ডায়রিয়া, এটা স্যার অপোজিট সিমটমের মধ্যে চলে যায় আর কি। তো এতটুকুই স্যার আমি মোটামুটি বলছি, তবে ইলিমিনেটিভ সিমটমটা আমি বুঝি নাই স্যার। আগে চলে গেল। আচ্ছা, এইটা হলো, আচ্ছা আর কি বলবেন এই যে শেষে যেটা উনি বলছে ইলিমিনেটিভ সিমটম, কেউ কি জানেন কিনা? উনি তো খুব সুন্দর করে অনেকগুলো সিমটম বলে দিয়েছেন, আমার খুব ভালো লাগছে যে আর এক দুইবার হলে ওনার একদম ক্লিয়ার হয়ে যাবে, মেমোরিতে সবসময় কাজ করবে। ঠিক আছে, নাসিরউদ্দিন, ডাক্তার নাসিরউদ্দিন, আপনি কিছু বলবেন এই যে ইলিমিনেটিভ সিমটম নিয়ে? না স্যার, সেটা আমার শোনা হয়নি স্যার। আচ্ছা, আলামিন। না স্যার, আমি সবগুলো শুনতে পাইনি, প্রথম দিকটা 2-3টা ভিডিও দেখছিলাম শুধু। আচ্ছা আচ্ছা, এই পলাশ এখন হাত লেফট করেছে। আচ্ছা, আর কেউ বলতে চান এলিমেন্টারি সিমটমটা? আমি একটু পরে বলবো, সমস্যা নেই। অন্য কেউ বলতে চান কিনা আগে একটু শুনে নিই আপনাদের কথাবার্তা। কেউ আলোচনা করতে চান? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, করেন। স্যার, ইলিমিনেটিং অর্থই হচ্ছে যে বাদ দেওয়া। তো এমন কিছু স্ট্রাইকিং সিমটমকে এই মানে দেখা যায় যে সিমটমকে ধরলে বা যে সিমটমকে বিবেচনায় রাখলে যে ওষুধের সংখ্যাগুলো কমে যায়, বাদ পড়ে যায়। তো এরকম স্ট্রাইকিং সিমটমকেও ইলিমিনেটিং সিমটম বলা হবে। একেবারে আর রাইট, এটাই আমি এখন বলে দিই। সাইফুর ভাই বলেছিলেন যে আনকমন সিমটমের মধ্যে যে পিপাসা আছে, তার পানি মানে আচ্ছা, পানি পানি এটা শেষ করি, ইলিমিনেটিভ সিমটমটা শেষ করি, এটা গুরুত্বপূর্ণ, তো এটা শেষ করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আপনাদের কথা বলার সুযোগ দিয়েছি। বিষয়টা হলো কি যে এই যে ইলিমিনেটিভ এই কনসেপ্টটা হলো যে অন্য কিছুকে যখন
মানে বাদ দিতে পারে। হ্যাঁ, এলিমিনেশন কথাটা হচ্ছে বাদ দেওয়া। তো কিছু মানে স্ট্রাইকিং বা নজরে নজরে সুস্পষ্টভাবে তৈরি হয়, যেমন ধরেন বেলেডোনার ক্ষেত্রে মানে উচ্চ তাপমাত্রা, মানে প্রবল তাপমাত্রা, মানে মনে হচ্ছে যে আপনার বেলেডোনার যদি মানে খুব মানে শিশুদের একটা মানে ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রচন্ড রকমের মানে জ্বর, এবং মানে তার নাক মুখে এই তার চোখের দিকে তাকালে মনে হয় যে চোখ উঠছে। ঠিক আছে, চোখ উঠছে মানে কি চোখ লাল হয়ে গেছে, অথবা আপনি চোখের দিকে তাকালে মনে হবে যে আপনার উপর যে মানে এত রাগ হয়েছে যে চোখ লাল করে ফেলছে, এইরকম একটা অবস্থা তার তৈরি হবে। এবং মানে যদি আপনি মানসিক রোগী পান যে বেলিডোনার সুস্পষ্ট মানে লক্ষণ নেওয়ার ক্ষেত্রে, তখন দেখবেন যে রোগীর চোখের দিকে তাকালে মনে হলো যে সে আপনার মারতে আসবে, এত চোখ লাল করে বসে আছে। আবার তার কানের দিকে মানে এত তাপমাত্রা সে অনুভব করবে, বলবে যে আমার তো কান তো ফেটে যাচ্ছে। ঠিক আছে, এই যে যে মানে লক্ষণগুলো, এই লক্ষণগুলো কিন্তু বেলেডোনাকে খুব পরিষ্কার ভাবে মানে ইন্ডিকেট করে। একই সাথে বলা যেতে পারে যে এই লক্ষণগুলো অন্য ওষুধকে তাড়িয়ে দেয়, বেলেডোনাকে রিপ্রেজেন্ট করতে। ইলিমিনেশন কথাটা মানে হচ্ছে কি যে আমি থাকবো তোমরা বাদ। তো ইলিমিনেটিভ সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ যদি এটা বের করে নেওয়া যায় কেস টেকিং থেকে, যে এই মানে তিন চারটা পাঁচটা লক্ষণই তখন অন্য সব লক্ষণকে তাড়িয়ে সে নিজেই সুস্পষ্টভাবে বলে দেয় যে আমি এই ওষুধের লক্ষণ। এটাই হলো ইমিউনিটিভ সিমটমের মূল কথা আর কি। তো সুন্দরভাবে আপনি বলেছেন, থ্যাংক ইউ। এবার আপনি পরেরটা বলতে চাচ্ছেন, এটা একটু বলেন। না স্যার, বলছিলাম যে ওই যে সাইফুর ভাই যে বলছেন যে আনকমন সিমটম হিসেবে যে পিপাসা আছে কিন্তু পানি পানের ইচ্ছা নাই। তো এইটা মানে এটা মনে হয় এরকম হওয়ার কথা যে তার জীব শুকনা, তার শুষ্কতা বেশি, মুখে শুষ্কতা বেশি কিন্তু পিপাসা নেই। এটা হচ্ছে যে আনকমন বলা যায়, এটা পেকিউলিয়ারও বলা যায়। যেখানে থাকার কথা সেখানে থাকছে না, উল্টাটা হচ্ছে। আবার সেটা কিন্তু এই এই যে বিপরীত কন্ট্রাডিক্টরি সিমটমও বলা যায়। এখানে আমি একটু শেয়ার করি। কমন সিমটমটা হলো কি যে জ্বরের ক্ষেত্রে মাথা ব্যথা থাকবে, তারপরে হচ্ছে গায়ের তাপমাত্রা বৃদ্ধি পাবে, খাবারের রুচি থাকবে না, এটা হচ্ছে কমন সিমটম, রাইট? ঠিক আছে, কিন্তু আমরা হোমিওপ্যাথি কিন্তু মনে করেন যে আর্সেনিকের রোগীর ক্ষেত্রেও যদি জ্বর পান, তারও গায়ের তাপমাত্রা থাকবে, মাথা ব্যথা থাকবে, খাবারের অরুচি থাকবে। আপনি ব্রাউনের ক্ষেত্রে একই চিত্রটা দেখবেন। তাহলে আমরা এই সিমটমটাকে বলছি কমন সিমটম। কিন্তু সমস্ত মনে করেন যে 20টা ওষুধ আপনি জ্বরের জন্য সামনে আনলেন, দেখবেন যে 5টা সিমটম আছে 20টা ওষুধের মধ্যে কমন। তাহলে আমাদের হোমিওপ্যাথিতে এই কমন সিমটমটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কি জন্য? গুরুত্বপূর্ণ হলো বাদ দেওয়ার জন্য, যে এইগুলো কমন, এগুলো বাদ দিয়ে আমি আনকমন গুলো নিয়ে কাজ করব। সেই জন্য কমন সিমটমটা আসলে চিন্তা করতে হবে, যে সিমটম গুলো 5টা ওষুধের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে, তাহলে ওইটা আমি আসলে কোনো বিবেচনাই আনবো না। আমি আনবো কি ফিভার, বাট যে জিনিসটা আনকমন, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে এসে প্রতিদিন এই লক্ষণটা দিচ্ছে, যেটা মানে অন্য 5টা ওষুধে নাই, শুধু 2টা ওষুধের ক্ষেত্রে আছে, এটা হচ্ছে আনকমন। তারপর মনে করেন যে পানি পিপাসা, এটা এটা দেখা যাচ্ছে যে 3টাতে আছে আর 2টোতে নাই, এটা আনকমন। তারপর হচ্ছে কি যে মানে আহ জ্বর হচ্ছে তাও ফ্যানসে নিয়ে সে থাকতে পছন্দ করে, গায়ের কাপড় রাখতে পারে না, এটা আনকমন। তো এই যে যে মানে যেটা আমার হওয়ার কথা ছিল সেটা না হয়ে সে উল্টা অন্য কিছু দেখাচ্ছে, যেটা মানে অন্য ওষুধকে থেকে সে সরিয়ে নিচ্ছে, এই যে জিনিসটা, এটা হচ্ছে আনকমন। আনকমন আমরা কি দেখি, দেখবেন যে আপনি যখন একটা সিনেমা দেখবেন, যে একটা নায়িকাকে কিন্তু খুব সহজেই চেনা যায়। কারণটা হলো মানে খুব সঙ্গত কারণেই তার পোশাকটা দেখবেন অন্য যে যারা তার সাথে যে নাচতেছে দেখবেন সিনেমাতে, তাদের পোশাকটা থাকে কমন, কিন্তু নায়িকার পোশাকটা থাকে আনকমন, যে কারণে তাকে খুব সহজে চেনা যায়। তাহলে আমরা কি মানে খুব সহজে আমরা চিনতে পারি যে এই আলাদা পোশাকে যে যে মানুষটি আছে সে হচ্ছে এখানে আনকমন, অর্থাৎ তিনি হচ্ছে প্রধান বা নায়িকা। তো এই জন্য হচ্ছে আনকমন লক্ষণটা আমাদের জন্য কেস টেকিং এর জন্য গুরুত্বপূর্ণ, রিপোর্টারি করার জন্য গুরুত্বপূর্ণ, ওষুধ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। তবে কমন সিমটম গুলোকে আমরা জেনে নেব কেন? কারণ সেই জিনিসগুলোকে আমাকে বাদ দেওয়ার জন্য দরকার হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এরপরে বলতে থাকেন যদি আর কিছু থাকে। আপনি ভালো বলতেছিলেন। হ্যালো। জি স্যার।
যে আর কোনটা বাদ পড়লো তো বুঝতে পারতেছি না, সম্ভবত অল্টারনেটিং সিমটম আরটা আছে, অল্টারনেটিভ সিমটম, যে এটা বলছে অল্টার অল্টারনেটিভ বলছে, এটা জি, বলছে। তাহলে আর বাদ পড়লো কোনটা স্যার বুঝতে পারতেছি না। বাদ পড়ে নাই, বাট আপনার যদি মনে হয় যে ওনার কোনো আলোচনায় কোনো জায়গায় গ্যাপ আছে সেখানে আপনি অ্যাড করতে পারেন। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সিম্পটম নিয়ে একটু বলতেছেন, যেটা আপনি প্রথমেই বলছিলেন, ওইটা একটু বলেন তো। স্যার সাবজেক্টিভ যেটা, এটা এটা হচ্ছে যে ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত, অর্থাৎ ব্যক্তি নিজে অনুভব করতে পারে, যেটা সাইফুর ভাই বলেছেন, ব্যক্তি নিজে অনুভব করে, যেমন তার চুলকানি হচ্ছে, তার বিভিন্ন জায়গাতে ব্যথা হচ্ছে, সেটা কেবল সেই বুঝতে অনুধাবন করতে পারে, তার অনুভূতিতেই ধরা পড়ে, অন্য কারো অনুভূতি ধরা পড়ে না। তবে এখানে একটি বিষয় আছে যেটা সাবজেক্টিভ হলেও ব্যক্তি নিজে বুঝতে পারে না, যেটা ওই সাইফুর ভাই বলেছেন, শাহিন স্যারও বলেছিলেন, যে এটা হচ্ছে যে যে হিংসা বিদ্বেষ, মানে জিএলএসি, মানে সে যে আরেকজনের মন্দ চাচ্ছে, জিএলএসি, তার ভিতরে জিএলএসি আছে, সে বুঝতে পারতেছে না, কিন্তু অন্যরা তাকে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে তার মধ্যে যে জিএলএসিটা আছে, যদিও এটা দেখা যায় না, কিন্তু ওই ব্যক্তির মধ্যে আছে। সাবজেক্টিভ হলেও সে নিজে বুঝতে পারতেছে না, কিন্তু তাকে যারা পর্যবেক্ষণ করছে তারা বুঝতে পারতেছে। এটা হচ্ছে স্যার এই যে সাবজেক্টিভ। তো সাবজেক্টিভের ক্ষেত্রে এটা একটা পেকুলিয়ার, যে সে নিজে বুঝতে পারতেছে না, আরেকজন বুঝতে পারতেছে। আর অবজেক্টিভ হচ্ছে স্যার, সেটা ব্যক্তি নিজেও দেখতে পায়, এবং ডাক্তার, তার সেবা শুশ্রূষা যারা করেন তারাও দেখতে পায়, অন্য মানুষরাও সেটা দেখতে পায়, অনুধাবন করতে পারে। যেমন তার স্কিনে কোনো এই সোয়েলিং হলো, কিংবা লাল বিভিন্ন বর্ণ ধারণ করলো, সেটা হচ্ছে সাবজেক্টিভ। অবজেক্টিভ সেটা হইতে পারে স্যার একটা সাইনও হতে পারে, এটা সাইন হিসেবে আখ্যায়িত করা যায়, কারণ সাইন এটা এই প্রদর্শন করা দেখা যায়। ঠিক আছে, ওকে ওকে ওকে। অর্থাৎ সাবজেক্টিভ সিম্পটমের বাংলাটা হচ্ছে ব্যক্তি নির্ভর, অর্থাৎ এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি যে রোগী নির্ভর। যে রোগী যদি না বলে তাহলে আর সেটা আমরা বুঝতে পারবো না। রোগী বলতেছে যে আমার মাথার ভিতরে মনে হচ্ছে যে মানে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এরকম একটা ব্যথা। তো এই যে হাতুড়ি যে মানে ব্যথার যে ধরনটা বলতেছে যে হাতুড়ি দিয়ে পিটানোর মতো ব্যথা, তো এটা যদি রোগী আমাকে না বলে তাহলে কি আমি বুঝবো যে তার ব্যথার ধরনটা হাতুড়ি দিয়ে পিটানোর মতো? একেবারে সুনির্দিষ্ট হবে, তাহলে একটা সাবজেক্টিভ সিম্পটম। আর অবজেক্টিভ সিম্পটমটা হলো যে আহ আহ রোগী মানে রোগী নিজেও যেমন বুঝতে পারে, অন্য ক্ষেত্রে অন্য লোকও বুঝতে পারে। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে রোগী না বুঝলে অন্য মানুষ বুঝতে পারে, অবজেক্টিভ সিম্পটম এরকমও হয়। সেটা হলো যে মনে করে যে একজন মানুষের দুর্ব্যবহার সে হয়তো নিজে বুঝতে পারে না। একজন মানুষ মানে মানে একজন পাগল, সে প্রলাপ করতেছে, সে কিন্তু নিজে বুঝতে পারে না, কিন্তু অন্য মানুষ বুঝতে পারে। একজন মানুষ মানে আহ কি কি বলে সূচিবায়গ্রস্ত, সে কিন্তু নিজে বুঝতে পারে না, অন্য লোক বুঝতে পারে। সুতরাং অবজেক্টিভ সিম্পটমটা কিন্তু সবসময় কি হয়, অন্য ব্যক্তি দ্বারা পর্যবেক্ষিত হয় সুনির্দিষ্টভাবে, কখনো কখনো রোগীও সেই ক্ষেত্রে কিছুটা বুঝতে পারে। অর্থাৎ অবজেক্টিভ সিম্পটমের ক্ষেত্রটা কিন্তু একটু মানে একটু একটু কি বলবো যে একটু ব্যাপক থাকে, যেখানে ব্যক্তি এবং মানে পারিপার্শ্বিক যারা থাকে, নার্সিং এ যারা থাকে, অ্যাটেন্ডেন্স যারা থাকে, তারা তারা বুঝতে পারে। আর সাবজেক্টিভ সিম্পটমটা শুধুই ব্যক্তি বুঝতে পারে, যেটা অন্য কেউ বুঝতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, রাইট? আচ্ছা। আর আর কোনো সিম্পটম নিয়ে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা, যদি এই আমাদের প্রথম যিনি আলোচনা করলেন ওনার আলোচনা থেকে সাইফুল খুব সুন্দর আলোচনা করেছেন, যদি কারো কোনো বোঝার মানে ঘাটতি থাকে একটু প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা আলোচনা করতে পারবো। আচ্ছা, কেউ হাত তুলছেন না, প্রশ্ন করছেন না, আশা করি মনে হয় বুঝতে পেরেছেন। তো আলোচনাটা খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে বলেছেন। তো আমি আপনাদের বলবো যে এই সিমটম গুলো আপনারা খুব ভালো করে একটু নিজেরা আলোচনা করবেন, মানে নিজের সাথে নিজে আলোচনা করবেন ভিডিও দেখার পরে। আহ কারণটা হলো যে এই লক্ষণগুলো বোঝাটা খুব জরুরি, এবং কোন লক্ষণটা নিয়ে আমরা কাজ করব সেটা কিন্তু আমি আলোচনা ফাঁকে ফাঁকে বললাম। এটা নিয়ে আর যখন কেস টেকিং এর ক্লাস তো হয়ে গেছে, আমরা যখন রেপার্টরি করব তখন কিন্তু এই লক্ষণগুলো জিজ্ঞাসা করবো যে এটা কি লক্ষণ, এটাকে বিবেচনা করা হবে নাকি হবে না। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা বলবো। তো কনকমিটেন্ট লক্ষণ নিয়ে একটা কথা একটু বলে দিই, এটা মানে তখন একটু ঝটপট করে বলেছেন।
এটাকে আমরা কনকমিটেড লক্ষণটা কিন্তু আমাদের কেস টেকিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মানে লক্ষণ হিসেবে দেখা হয়, কারণ এটা এটা খুবই মানে পিকুলার টাইপের একটা লক্ষণ, যে উনি বলছেন যে যে আহ, মানে সহযোগী লক্ষণ হিসেবে সংজ্ঞাটা দিয়েছেন। কনকমিটেড লক্ষণটা হলো যে আমার মনে করেন যে ফিমেল জেনিটালি কোনো সমস্যা হয়েছে, তো এই এই অঙ্গটা ভিত্তিক যত লক্ষণ তার একটাও কিন্তু মানে ওই এটাকে কিন্তু কনকমিটেড লক্ষণ বলবো না। যদি ওই অঙ্গটা বাদ দিয়ে অন্য কোনো অঙ্গে কোনো ক্যারেক্টার প্রকাশ পায়, ক্যারেক্টার বলতে বোঝাচ্ছি কোনো প্যাথোলজি নাই কিন্তু কোনো বৈশিষ্ট্য প্রকাশ করছে, যেমন মাথা ব্যথা, দাঁত ব্যথা, ঠিক আছে, কিন্তু এই ঘটনা কিন্তু একই সাথে ঘটবে, যে যখনই দেখা যাচ্ছে যে মাসিক হয় তখন মাথা ব্যথাটা হয়। মাথা ব্যথাটা কিন্তু একটা ক্যারেক্টার, হ্যাঁ, একটা চরিত্র। হুম, কিন্তু এটা কিন্তু কোনো মানে প্যাথোলজি না, ঠিক আছে। তো এইরকম যদি আমরা দেখি যে প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য নাই কিন্তু অন্য অঙ্গে ক্যারেক্টার হিসেবে প্রকাশ পাচ্ছে, সেটাকে আমরা বলবো যে কনকমিটেড লক্ষণ, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ওই মানে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করে। ওকে, আমাদের যে প্রশ্ন যেহেতু নাই, আমাদের এখানে আমার খুব প্রিয় মানুষ ডাক্তার জুয়েল রূপ এখানে একজন হাত তুলেছে, তাহলে ওনার প্রশ্নটা আগে নিয়ে নিই, তারপরে জুয়েল রূপকে দিব। আর যিনি হাত তুলেছেন আপনার প্রশ্নটা করুন বা কিছু বলতে চাইলে বলুন। জি স্যার, স্যার কিনুট সিমটমের ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে চাই। আর শাহিন স্যার বলেছিলেন যে কিনুট সিমটম, ঠিক আছে, তারপরে ওই বলেছিলেন যে ইন্ডিকেটিং সিমটম, যে তা একটা বা ঠিক বা আছে, ঠিক আছে। বা কনফার্মেটরি সিমটম। তো কনফার্মেটরি সিমটম আর কিনুট সিমটম পেলে আমরা কনফার্মেটরি সিমটমে মানে কিভাবে যাইতে পারি বা না না না, এখানে একটু ক্লিয়ার করে দিই। কি নোটসটা হচ্ছে কি যে যে সিমটম গুলো মানে অন্য যে কোনো লক্ষণের সাথে সে মানে কম্পালসারি হিসেবে শো করে, সেটা হচ্ছে কিনোট সিমটম। যেমন ধরেন আহ আপনার যদি ব্রাউনিয়ার কোনো আপনি রোগী পান, ব্রাউনিয়ার রোগীদের ক্ষেত্রে আপনি মানে তার জ্বর হোক আর পাতলা পায়খানা হোক বা তার অন্য কোনো অসুবিধা হোক, তার কিন্তু এই যে মানে যে খিটখিটে আচরণ বা তার মনে করে যে কনস্টিপেশন, তারপর হচ্ছে তার জিহ্বায় স্বাভাবিকভাবে ময়লা পড়া, ঠিক আছে, মানে এই যে মানে শুষ্ক আচরণ, খিটখিটে আচরণ বলতে বোঝাচ্ছি যে রূঢ় আচরণ, মানে যে আচরণটা কেউ পছন্দ করে না। হুম, এই যে যে আচরণের যে শুষ্কতা, মানে আচরণের মধ্যে কোনো রস নাই, মানে কথা বলে তা আসলে কেউ পছন্দ করে না, মানে মানুষকে সম্মান করে কথা বলতে পারে না মানুষ, মানে মানে মানুষ যাতে মেজাজ খারাপ করে সেই ধরনের শব্দ ব্যবহার করে কথা বলে। এই যে যে বৈশিষ্ট্যটা যে মানে আচরণের শুষ্কতা, ঠিক আছে, তারপরে যে মানে মলটা ত্যাগ করে সেটাও যেমন শুষ্ক শক্ত, হ্যাঁ, আবার হলেও তার হচ্ছে যে আপনার এই যে আহ শারীরিক ভাবে শুষ্ক থাকে, এটা কিন্তু খুব একটা ঘামে টাপে না, ঠিক আছে। এই যে যে মানে কিছু পিকিউলার বৈশিষ্ট্য সে সব রোগের ক্ষেত্রেই সে মানে ক্যারি করে। এখন ব্রাউনিয়ার একটা রুগী আসলো মনে করেন আপনার কাছে জ্বর নিয়ে, সেখানে দেখবেন যে এই লক্ষণগুলো কমনলি পেয়েছে। ব্রাউনের রুগী আসলে মনে করেন জন্ডিস নিয়ে, সেখানেও কিন্তু আপনি এই এই ধরনের কিছু মানে সিমটম পাবেন, যে বলবে যে আমার মানে কনস্টিপেশন হয়, আমার মনে করেন যে ঘাম ওরকম হয় না, বা মানসিক লক্ষণে তার পাশে যে আছে যে লোকটার ব্যবহারটা আমার ভালো না, মানে কারোর সাথে ভালো আচরণ করতে পারে না। তাহলে আমি যে রোগটাই পাচ্ছি না কেন তার সাথে কম্পালসারি হিসেবে কিছু আমাকে কমন লক্ষণ সে দিচ্ছে, এইটাকে বলা হয় কিনোট সিমটম। কিনোট সিমটমটা হলো যে যে কোনো মানে তরুণ বা মানে যেটাকে আমরা বলছি অ্যাকুইট বা ক্রনিক, অ্যাকুইট হোক আর ক্রনিক হোক, যে কোনো রোগের ক্ষেত্রে সে ঘুরে ফিরে ওইগুলোকে কমন নিয়েই সে আগাবে, যেটাকে আমরা একটু আগে কমন সিমটম বলছি না, কমন সিমটম আর কিনোট সিমটম কিন্তু মানে এই এই জায়গা থেকে কিছুটা মানে মিলিয়ে বলা যায়। কমনটা তো আবার অন্য জিনিস, অন্যভাবে ব্যাখ্যা করেছি, এটার সাথে আমার জন্য মানে মানে এক করে ফেলেন না, কমন আর আনকমন দিয়ে বুঝাইছি। বাট কিনোটটা হলো যে রোগীর মধ্যে যে অন্য যে সমস্যা তৈরি হোক না কেন, রোগ লক্ষণ আসুক না কেন, রোগ নিয়ে আসুক না কেন, সব রোগের ক্ষেত্রেই সে কমনলি দেখাবে, এটা হচ্ছে কিনোট। আর কনফার্মড কি আরেকটা বলছেন কি, আরেকটা কি বলছেন? জি স্যার, বলছিলাম ওই যে কিনুট সিমটমের সাথে কনফার্মেটরি সিমটমের কি পার্থক্য আছে? আচ্ছা, কনফার্মেটরি সিমটমটা হলো যে কিছু সিমটম হলো আমার সবসময়ই মানে
ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কনফার্ম করে দেয় যে এই ওষুধটাকে ইন্ডিকেট করছে। মনে করেন যে আপনি যদি আহ মানে একটা রোগীর ক্ষেত্রে যদি দেখেন যে পানি পিপাসাটা নেই, ঠিক আছে, পানি পিপাসা খুবই কম, তাহলে এটা কিন্তু খুব অল্প কয়েকটা ওষুধের মধ্যে আছে, ঘুরে ফিরে 3-4-5টা ওষুধের মধ্যে আছে। তো আপনার এটাকে কিন্তু আপনি অন্যান্য প্যাথোলজি, মেন্টাল, ফিজিক্যাল সব দেখার পরে দেখলেন যে আমার কাছে 5টা ওষুধ সামনে আসছে, যার মধ্যে একটাতে আমি দেখতেছি যে পানি পিপাসা নেই, সেটা ধরে সাপোজ পালসেটিলা। তাহলে আপনার কিন্তু এই একটা সিমটম আপনাকে পুরো আরো 4টা ওষুধ থেকে বাদ দিয়ে পালসেটিলাকে কনফার্ম করে দিল। কনফার্মেটরি সিমটমটা হলো যে আপনার যে সিমটমটা ওই ইলিমিনেটিভ সিমটমের মতো, যে অন্য সবগুলোকে তাড়াইয়ে নিজে দাঁড়ায় যায়। তো কনফার্মেটরি সিমটমটা হলো যে অন্য সকল সিমটমকে বাদ দিয়ে যখন এই সিমটমটা ওষুধ নির্বাচনের জন্য আপনাকে কনফার্ম সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমি জুয়েল ভাইকে ফ্লোর দিব, কারণ উনি আমার পছন্দের মানুষ, আমরা একসাথে ফার্স্ট বেসে করতাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, নাই। আমি জুয়েল ভাইকে একটু অনুরোধ করছি যে আপনি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চান, কোনো জায়গায় যদি কোনো অ্যাড করতে চান, ভ্যালিউয়েট করতে চান, খুশি হব। আপনাকে ফলো দিচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভালো আপনি আছি, কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। না, আলোচনা আমি তো মাঝখানে নামাজে গেছিলাম, মাঝখানে ঢুকছি আর কি। সবকিছু আলোচনা যতটুকু শুনেছি চমৎকার হয়েছে। আসলে হোমিওপ্যাথির আলোচনা মানে যখন শুনি মনে হয় যে নতুন কিছু না কিছু শেখাই যায়। সেই হিসাবে খুবই সমৃদ্ধ আলোচনা হয়েছে। হ্যাঁ, তাই উপস্থিতি খুব কম। এটা কি রোজার কারণে নাকি? জি স্যার, রোজার কারণে। সম্ভবত অনেকে ইয়েতে আছে, তারাবির নামাজে আছে, এই জন্য। কিন্তু ম্যাডামরা কোথায়? ওনারা তো তারাবি পরে পড়তে পারেন, ক্লাস মিস করলে তো সমস্যা আসলে। এখন বুঝবেন না, পরে বুঝবেন। আচ্ছা, সঞ্জয় দা কেমন আছেন? ভালোই আছি তো, ওই মানে মনে হচ্ছে যে গলাটা একটু বসে গেছে, এই কারণে একটু কথা বলতে সমস্যা ছিল। তো আজকে আমার ছাত্ররা আমাকে হেল্প করেছে, তারা অনেক আলোচনা করার কারণে আমি একটু মানে হ্যাঁ, অল্প দিয়ে পেরেছি হ্যাঁ, আর কি। তারপর দেখলাম যে ভালো সাড়া দিয়েছে। তো আমি খুশি হব যে আপনারা এইভাবে আমার কথাগুলো যদি নিয়ে আগাতে থাকেন, কারণ এই লক্ষণ তত্ত্বটা খুবই মানে খুবই দামি একটা জায়গা, বুঝছেন? হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশে, লক্ষণ হ্যাঁ ছাড়া তো আসলে আমাদের হোমিওপ্যাথি কিছুই নাই। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের বাংলাদেশে যারা মানে অন্যান্য প্ল্যাটফর্মে যারা ক্লাস নেয়, আমি তো মানে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় ঘুরে ফিরে দেখছি, এই লক্ষণ তত্ত্ব নিয়ে আসলে কেউই আলোচনা করে না। অথচ এইটা ছাড়া কিন্তু আসলে লক্ষণের যে বিচার, এটা কিন্তু করা সম্ভব না। আমি আসলে কোন লক্ষণটাকে ধরবো, কোনটাকে ধরবো না, এই যে কমন সিমটম, আনকমন সিমটম, জেনারেল সিমটম, ফিজিক্যাল, জেনারেল, মেন্টাল, বলতেছে যে এই লক্ষণ থাকলে ওষুধ দিবেন, কিন্তু এই লক্ষণটা আমি ধরবো কি ধরবো না, এটা এটা রেপার্টরিতে নেবো কি নেবো না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না। এটা কিন্তু সায়েন্সের এই ভিডিওতেই আছে। এই জন্য আমি মানে খুব জি, জি, গুরুত্বপূর্ণ মনে করে আমি চিন্তা করছি যে রেপার্টরিটা খুব সহজেই অল্প দিনে শেখানো যাবে, ঠিক আছে, কিন্তু জি। এই জায়গাটা না, বেশ একটু ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনার রেপার্টরি শুরু করলে ভালো হবে, ম্যাথমেটিক্যাল বুঝতেও সুবিধা হবে। কারণ হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে বুঝতে পারেন। মানে কেস অ্যানালাইসিস এর ক্ষেত্রে তো মানে হ্যাঁ, লক্ষণের তখন এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো না যখন বুঝে রেপার্টরি করবে তখন লক্ষণের গুরুত্ব বুঝে যাবে যে কোনটা গুরুত্ব, কোনটা কিরকম, কোনটা হ্যাঁ নিব, হ্যাঁ, কোনটা নিব না। কোনটা নিব কোনটা নিব না। রেপার্টরি প্র্যাকটিক্যাল না করলে আসলে বোঝা যাবে না। আচ্ছা, আর ওই রেপার্টরি আমি যেটা বলি যে এই যে আপনারা যে আহ, এই ফারুকি স্যারের যে কেন্ট রেপার্টরি, যেটা যে স্বদেশি কেন্ট রেপার্টরি না, এইটা স্বদেশী, হ্যাঁ। আপাতত কথা। হ্যাঁ, এটা আপনারা কিনেন, কারণ হলো যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন তাদের জন্য এটা বেশ হেল্প করবে, ঠিক আছে। আমি এইটার একটা কপি আমি কিনেছি। আমার কাছে তো সব মিলে এখন 5-6টা রেপার্টরি হয়ে গেছে আর কি। মানে আমার আবার বই কেনাটা নেশা তো, আমি হুম, ইয়ারটা কিনছি, কি বলে আপনার কেন্টারই তো 3-4 রকম হয়ে গেল আর কি। প্রথমে হোমিও ডাইজেস্ট থেকে একটা কিনেছিলাম, পরে ওই যে জুয়েলরা কি কি রানা যেন, মাসুদ রানা একটা বাংলা একটা কিনলাম। এখন আবার এই যে স্বদেশীটা কিনলাম। তারপরে রবিন মারফিটটা কিনেছি, এটা আবার ইন্ডিয়া থেকে আনাইছি রবিন মারফিটটা।
মানে নেশার কারণে আসলে ওই কি যে মনে হলো যে না কিনলে ভাবলাম যে পিছিয়ে পড়ে যায় কিনা। তো আপনারা আপাতত একটা কেনেন। এখন এটা ডিসকাউন্টও চলতেছে। বোধহয় এখন 1500 না 1600 টাকায় এরকম পাওয়া যায়। আপনারা এটা কিনে নিয়ে এসেন। এটা দিয়ে আমরা শুরু করব। কারণ এখানে মানে ডিকশনারির একটা হেল্প পাওয়া যাবে যে মানে যারা একটু ইংলিশে দুর্বল আছেন তারা সহজেই যাতে রুব্রিক খুঁজে বের করতে পারেন সেই সুবিধাটা হবে। আমি বলব যে আপনারা যদি মানে যারা দূরে আছেন তারা যদি কিনতে সমস্যা বোধ করেন তাহলে হোম রেজিস্ট্রেশনের সাথে কথা বলেন। আমার মনে হয় যে সবচেয়ে কম দামে আপনাদেরকে বইটা ওনারা দিতে পারবেন। যেহেতু আমাদের মাহফুজ স্যার এই লাইনের মানুষ তো আপনাদের টাকা পয়সার দিক দিয়ে হয়তো একটা সুবিধাজনক দামে উনি দিতে পারবেন। তো আমি আর সময় নিতে চাচ্ছি না, যেহেতু আপনার আলোচনা শেষ। আমাদের হোম রেজিস্ট্রের কেউ যদি থাকেন, উনি যদি কিছু বলতে চান তাহলে ওনার কথা পরিপ্রেক্ষিতে আমি ছেড়ে দেবো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সঞ্জয় দা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হোম রেজিস্ট্রি মাহবুব স্যার মনে হয় নেই, অন্য কেউ বোধহয় রেকর্ড করতেছে, যেন মনে হয় চাচ্ছেন না। তো ছেড়ে দিই তাহলে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ করে বের হয়ে গেলেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা যারা মানে এইগুলো এখনো ভিডিওটা দেখেননি, স্যারের এই ক্লাসটা দেখেননি, রেকর্ডিংটা, তারা আমি আশা করছি যে আগামী ক্লাসে আপনারা দেখবেন। আর এটা তো থাকবে, সবাই এটা দেখলে পরে আগামী ক্লাসের আপনারা যদি রেপার্টরিটা কিনে ফেলেন তাহলে আগামী ক্লাস থেকে আমি রেপার্টরি ক্লাসটা শুরু করব। এর মধ্যে যদি আপনারা কিনে ফেলতে পারেন, হ্যাঁ, আমার ইচ্ছা আছে আগামী ক্লাস থেকে শুরু করে নেওয়ার জন্য। কারণ আপনারা আজকে যেভাবে রেসপন্স করেছেন তাতে মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে? এই 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 এই- এই এক সপ্তাহের মধ্যে আপনারা বইটা কিনে ফেলেন। কালকেই আপনারা অর্ডার দিয়ে দেন, যে যেভাবে পারেন। এইটা আমি একটু ওয়েট করতেছিলাম যে স্বদেশী রেপার্টরিটা আসলে বাজারে আসলে সেটা কেমন হয়। না হলে আমি এই রেপার্টরি ক্লাসটা আরো হয়তোবা আরো 15 দিন আগে শুরু করতে পারতাম। তো আমি একটু ওয়েট করতেছিলাম যে এটার অবস্থাটা কি। যদি এটা বেশি হেল্পফুল হয় তাহলে এটা কিনতে বলো। তো আমার একটা মনে হচ্ছে যে মাসুদ রানারটাও ঠিক আছে একটা অ্যাঙ্গেলে, আর এটা ঠিক আছে কি যে সরাসরি বাংলায় রুব্রিক গুলো সাজানো আছে, তো তার ইংলিশটা বাংলাটা পাশাপাশি খুঁজে বের করতে সুবিধা হবে। যারা বাংলায় কেস টেকিং করেন আর কি। এই জন্য এটা দিয়ে আমরা শুরু করবো। আপনারা এক সপ্তাহের মধ্যে স্বদেশী রেপার্টরিটা কিনে ফেলেন কেন্টের, ফারুক স্যারের লেখা। আর আগামী ক্লাসে যদি আপনারা মানে বই নিয়ে বসতে পারেন, কেন্ট রেপার্টরি বইটা। আর কেন্টের যদি অন্য রেপার্টরি অলরেডি থাকে তাহলে না কিনলেও চলবে আপাতত, বাট ইংরেজি প্রোটোকল টাকাতে আসলে এই ক্ষেত্রে যদি বোধহয় কেউ কিছু বলতে চাচ্ছেন। জি স্যার, ওই জুয়েল স্যার আমাদেরকে এই রেপার্টরি একটা পিডিএফ দিয়েছিলেন। একটা হইলো গিয়ে ওয়ার্ড মিনিং এর, আর একটা হচ্ছে যে প্রায় 100টি মডেল জোর মতো নাম্বারিং করা, ওইটা দিয়েছিলেন আমাদের গ্রুপে। তো সেটা স্টাডি করেছি স্যার, আর আত্মবিশ্বাস আছে যে পারবো। যতটুকুই প্র্যাকটিস হয়েছে এটার উপরে রেপার্টরি করুন স্যার, আপনারা থাকলে ইনশাল্লাহ পারবো স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আমরা সামনের সপ্তাহটা আসলে একটু আপনাদের অবজারভেশন রাখতে চাইছি যে বইটা যদি সবাই কিনে ফেলেন তাহলে সামনের সপ্তাহে আমরা রিপোর্ট দিতে চলে যাবো। আর এটাই আমি চাচ্ছি আর কি, আর না বলি। আমরা সামনের সপ্তাহে রিপোর্টের ক্লাসটা করব, এর মধ্যে আপনারা রিপোর্টের বইটা কিনে ফেলবেন। মাহফুজ স্যার কি আছেন এখানে? আমি জানি না, যদি থাকেন, যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন, আমরা শেষ করে দিব। ঠিক আছে, ওকে, ফাইনালি আমি মানে বিদায় নিচ্ছি। মাহফুজ স্যার মনে হয় নাই স্যার, ম্যাডাম রেকর্ডিং করতেছিলেন। আমরা লিভ নিলেই ওটা কেটে যাবে। আমরা বের হয়ে গেলেই